1951 সাল ব্রিটিশ পর্বতারোহী এরিক শিপটন এভারেস্ট অভিযানে বের হয়েছিলেন। হিমালয়ের প্রায় 20,000 ফুট উচ্চতায় এরিক শিপটন ও তার সঙ্গীরা যখন উপরে ওঠার জন্য বিকল্প রাস্তা খুঁজছিলেন, তখনই তারা বরফের মাঝে কিছু পায়ের ছাপ দেখতে পান। মানুষের পায়ের ছাপের মতো দেখতে হলেও এগুলো আকারে বেশ বড় ছিল, লম্বায় 13 ইঞ্চি এবং চওড়ায় 8 ইঞ্চি। এরিকের কাছে মাপ নেওয়ার জন্য কোনো যন্ত্রপাতি ছিল না, তাই তিনি পাশে একটি কুঠার রেখে কিছু ছবি তোলেন। এই ছবিগুলো বিশ্বজুড়ে খবরের কাগজে প্রকাশিত হয় এবং মানুষের মধ্যে তীব্র কৌতূহলের জন্ম দেয়। তবে হিমালয়ের স্থানীয় মানুষদের বিশ্বাস, এই বিশালাকার পায়ের ছাপগুলো একটি রহস্যময় প্রাণীর। তাদের মতে এটি একটি বড়সড় বানর জাতীয় প্রাণী, যার পুরো শরীর লোমে ঢাকা থাকে। এর উচ্চতা 10 ফুট পর্যন্ত হয়ে থাকে, যাকে কখনো দেখা যায় পাহাড়ের চূড়ায়, আবার মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যেতে দেখা যায় কুয়াশার আড়ালে। হিমালয়ের শেরপা ও স্থানীয় বাসিন্দারা তাকে বলে ইয়েতি। Legends of the Yeti are passed down orally from generation to generation. The Yeti or Bigfoot is often presented as a scary figure. Is a hulking, hairy creature that has been reported as looking ape-like with a conical shape. I said, oh, absolutely, it's a Yeti. The wild man of the snow. The Yeti now gains a brand new title and becomes known henceforth as the Abominable Snowman. কারো কাছে সে অ্যাবোমিনেবল স্নোম্যান, আবার কারো কাছে পাহাড়ের রক্ষক। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি হিমালয়ে এমন এক প্রাণী লুকিয়ে আছে, নাকি ইয়েতি শুধুই পাহাড়ি লোককথা? আজকের ভিডিওতে আমরা জানব ইয়েতির ইতিহাস, রহস্যময় সাক্ষ্য এবং সেই সব ঘটনা যেগুলো আজও মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। হিমালয়ের গভীরে বসবাসকারী শেরপা ও তিব্বতের মানুষেরা হাজার বছর ধরে ইয়েতির গল্প বলে আসছে। তাদের মতে ইয়েতি ভারত, ভুটান, নেপাল এবং তিব্বতের হিমালয়ের উঁচু বরফাবৃত এলাকায় থাকে। ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে মানুষ দাবি করেছে তারা ইয়েতিকে নিজের চোখে দেখেছে, এবং ভয়ঙ্কর বিষয় হল বেশিরভাগ বর্ণনাই একে অপরের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। 2019 সালের 9 এপ্রিল হিমালয়ের নেপাল ও চীনের সীমান্তে একটি গিরিপথে ভারতীয় সেনাবাহিনীর একটি দল অভিযান চালানোর সময় তুষারের মধ্যে বিশাল বিশাল পায়ের ছাপ দেখতে পারে, যা যে কোনো স্বাভাবিক মানুষের পায়ের ছাপের তুলনায় অনেক বেশি বড় ছিল। ভারতীয় সেনাবাহিনী পায়ের ছাপগুলোর ছবি তোলে এবং তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ইয়েতির পায়ের ছাপ বলে এই ছবিগুলো পোস্ট করে। The Indian Army reports, with photographic evidence, the discovery of astonishing footprints in the snow near the base of Mount Makalu in Nepal. ইয়েতির কথা 800 বছরের পুরনো প্রাচীন লোককথা এবং তিব্বতের নৃতাত্ত্বিক গোষ্ঠীর শেরপাদের পুরনো গল্পে পাওয়া যায়। ইয়েতি শব্দটি মূলত এসেছে তিব্বতী শব্দ ইয়ে তে থেকে, যার অর্থ পাহাড়ের চূড়ায় বসবাসকারী ভালুক। তিব্বতের দ্বাদশ শতাব্দীর মণিকাবম নামক ধর্মীয় গ্রন্থে মানুষ এবং ইয়েতিদের মধ্যে সংযোগের কথা বলা হয়েছে। এখানে একটি পৌরাণিক গল্পের উল্লেখ করা হয়েছে। বোধিসত্ত্ব নামক একজন বানর ছিলেন যিনি তিব্বতে ধ্যান করছিলেন। সেই সময় শ্রীনমো নামের এক রাক্ষসীর নজর তার উপর পড়ে। রাক্ষসীর প্ররোচনায় বানরটি রাক্ষসীকে বিয়ে করে। তাদের 6টি বানর মানব সন্তান জন্ম নেয়। এরপর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বিভিন্ন ধরনের সন্তান জন্ম নিতে থাকে। তাদের মধ্যেই একটি প্রজন্ম ছিল ইয়েতির। 1978 সালে হিমালয়ের ইতিহাসের ওপর অনেক পণ্ডিত মিলে হিমালয়ান অ্যানথ্রোপোলজি নামের এই বইটি প্রকাশ করেছিলেন। এই বই অনুসারে তিব্বতী ধর্মীয় আচার অনুষ্ঠানে ইয়েতির অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয়ে আসছে। এই বইয়ে উল্লেখ আছে, ইয়েতির গল্প এত বিখ্যাত ছিল যে যখন আলেকজান্ডার দ্য গ্রেট 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতের কিছু অংশ জয় করেন, তখন তিনি ইয়েতি দেখার ইচ্ছা পোষণ করেছিলেন। ইয়েতির মতো প্রাণী দেখার প্রথম ঘটনা ঘটে 1832 সালে। ব্রিটিশ প্রকৃতিবিদ ব্রায়ান হডসন দ্য জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে লেখা তার প্রবন্ধে জানান যে হিমালয়ে তার একটি বড় প্রাণীর সাথে সামনাসামনি দেখা হয়েছিল, যার মাথা থেকে পা পর্যন্ত পুরো লম্বা কালো চুলে ঢাকা ছিল, এবং দেখার পরপরই সেটি পালিয়ে যায়। 1921 সালে মাউন্ট এভারেস্ট অভিযান থেকে ফেরা পর্বতারোহী চার্লস হাওয়ার্ড পেরি এবং তার দল ইংরেজি পত্রিকা দ্য স্টেটসম্যানের সাংবাদিককে জানান যে তারা কিছু খুব বড় পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন।
এই পায়ের ছাপগুলোকে স্থানীয় গাইডরা মেতোহ কাংমিয়ের পায়ের ছাপ বলে জানিয়েছিল। মেতোহ কাংমি শব্দের অর্থ হল ম্যান বিয়ার স্নোম্যান, কিন্তু সেই সাংবাদিক তার আর্টিকেলে এর নাম দেয় অ্যাবমিনেবল স্নোম্যান, যা আজ পর্যন্ত ইয়েতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। ইয়েতির খোঁজে অনেক অভিযান চালানো হয়েছিল। 1937 সালে মোট 7টি অভিযানে ইয়েতির পায়ের ছাপ পাওয়ার এবং এর মধ্যে 2টি অভিযানে ইয়েতি দেখারও দাবি করা হয়েছিল। 1951 সালে এরিক শিপটনের তোলা ইয়েতির পায়ের ছাপের ছবি প্রকাশিত হওয়ার পরপরেই সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ নেপালে ইয়েতির খোঁজে আসে। ইয়েতিকে নিয়ে অনেক সিনেমা তৈরি হতে থাকে, যেমন 1954 সালের দ্য স্নো ক্রিচার, 1957 সালের দ্য অ্যাবমিনেবল স্নোম্যান। এই সমস্ত সিনেমা, পায়ের ছাপের ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার কারণে ইয়েতির মিথ আরও শক্তিশালী হয়ে উঠছিল এবং আরও বেশি মানুষ ইয়েতির সন্ধানে নেপালে আসতে চাইছিল। এই উন্মাদনা দেখে 1959 সালে নেপাল সরকার কিছু নিয়মকানুন তৈরি করে, যেমন প্রথমত, যদি কেউ ইয়েতির সন্ধানে আসার অনুমতি নিতে চায় তবে তাকে 5,000 রুপি রয়্যালটি ফি দিতে হবে। দ্বিতীয়ত, ইয়েতিকে মারার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তৃতীয়ত, ইয়েতির অস্তিত্বের প্রমাণ সম্পর্কিত রিপোর্টগুলো প্রথমে নেপাল সরকারকে দিতে হবে। এই সরকারি নিয়মকানুন পাশ হওয়ার পরও প্রচুর মানুষ নেপালে আসে এবং প্রচুর অভিযান হয়। তবে 3 জন বিশেষ অভিযাত্রী আছেন যারা ইয়েতির সত্যতা উদ্ঘাটনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। প্রথমজন হলেন আইরিশ আমেরিকান অভিযাত্রী পিটার বায়ার্ন। ইয়েতির খোঁজে তিনি 5টি আলাদা আলাদা অভিযানে মোট 38 মাস হিমালয়ে কাটিয়েছেন। লোকাল মানুষদের মতে প্যাঙ্গোচে মনাস্ট্রিতে একটি ইয়েতির হাত ও মাথার খুলি রাখা আছে। এই অভিযান চলাকালীন তিনি প্যাঙ্গোচে বুদ্ধিস্ট মনাস্ট্রিতেও যান, যা 13,000 ফুট উচ্চতায় অবস্থিত। এ নিয়ে গবেষণা করার জন্য তিনি মনাস্ট্রির লামার কাছে ইয়েতির হাত চান, কিন্তু ইয়েতির হাত দিতে তারা অস্বীকৃতি জানায়। পিটার লামাকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করেন এবং অনুদান প্রদানের বিনিময়ে ইয়েতির হাতের একটি আঙুল তিনি পেয়ে যান। লন্ডনে এই আঙুলটি বিশ্লেষণ করেন প্রফেসর উইলিয়াম অসমান হিল এবং তার গবেষণায় জানা যায় যে এই আঙুলটি আসলে কোনো ইয়েতির নয়, বরং একজন মানুষের আঙুল। দ্বিতীয় অভিযাত্রী হলেন ইতালির কিংবদন্তি পর্বতারোহী রেইনহোল্ড মেসনার। তাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহী মনে করা হয়। 1986 সালের আগে রেইনহোল্ড বিশ্বাস করতেন যে ইয়েতি বলে কোনো প্রাণীর অস্তিত্ব নেই, কিন্তু 1986 সালের এক সন্ধ্যায় এমন কিছু ঘটেছিল যা তার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। তিনি তিব্বতে শেরপাদের সাথে পথ হারিয়ে একটি পুরনো রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই একটি বড়সড় ও কালো রঙের কিছু একটা তার সামনে আসে। তিনি একে গাছের ফাঁক দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে দেখেন। তারপর প্রাণীটি হঠাৎ উধাও হয়ে যায়। এই ঘটনার পর রেইনহোল্ড ইয়েতি নিয়ে মগ্ন হয়ে যান। যে ইয়েতিকে তিনি কখনো বিশ্বাস করতেন না, তার খোঁজ করতে তিনি 12 বছর লাগিয়ে দেন। কিন্তু অবশেষে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে ইয়েতির কোনো অস্তিত্ব নেই। তার মতে ইয়েতি আর কিছু নয়, এটি হিমালয়ান ব্রাউন বিয়ার, অর্থাৎ ভ্যালুক। তৃতীয় অভিযাত্রী হলেন ড্যানিয়েল সি টেলর, একজন আমেরিকান, যিনি একটি বই লিখেছেন, ইয়েটি দ্য ইকোলজি অফ এ মিস্ট্রি। তিনিও নিজের জীবনের অনেক বছর ইয়েতির খোঁজে কাটিয়ে দেন। তিনি বিশেষভাবে ফোকাস করেছিলেন নেপালের বরুণ উপত্যকায়, যেখানে খুব ঘন জঙ্গল রয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। এই জঙ্গলে তিনি কিছু পায়ের ছাপ পান। গবেষণার সময় তিনি দেখেন যে এই পায়ের ছাপগুলোতে নখের দাগ ছিল, তাই তিনি বুঝতে পারেন যে এগুলো কোনো পশুর পায়ের ছাপ। আবার তিনি এমন একটা স্থান খুঁজে পান যেখানে ইয়েতির থাকার দাবি করা হতো। সেখানে তিনি একটি চুল পান, যার ডিএনএ বিশ্লেষণ করতেই পুরো সত্য সামনে আসে। এই চুলটি ভালুকের একটি খুব বিশেষ প্রজাতির ছিল, যাকে নেপালিতে রুখ ভালু বলা হয়, অর্থাৎ ট্রি বিয়ার। তিনি 1951 সালের এরিক শিপটনের বিখ্যাত ছবিটিরও ব্যাখ্যা দেন। তিনি বলেন যে এই ভালুকটি হাঁটার সময় তার পেছনের পা সবসময় সামনের পায়ের ছাপের ওপর রাখে, যার কারণে দেখে মনে হয় যে সে 4 পায়ে নয়, বরং 2 পায়ে হেঁটে গেছে। আর প্রায়শই যখন পেছনের পা সামনের পায়ের ওপর ওভারল্যাপ করে, তখন তা পুরোপুরি ওভারল্যাপ হয় না, ফলে পায়ের ছাপের আকার আসল আকারের চেয়ে বড় দেখাতে শুরু করে। অর্থাৎ ইয়েতির পায়ের ছাপের যে ছবি বিশ্ববাসী দেখেছে, এটি মূলত ভালুকের সামনের এবং পেছনের পায়ের মিলিত ছাপ। ড্যানিয়েল টেলর বলেন যে ভালুক প্রায়শই হাঁটার সময় তাদের ভেতরের থাবাগুলো গুটিয়ে নেয়। তখন বরফে এটি বুড়ো আঙুলের মতো ছাপ তৈরি করে, যা দেখে মনে হয় যে এগুলো মানুষের পায়ের ছাপ।
তিনি আরও বলেন যে যখন তিনি এরিক শিপটনের ইয়েতির পায়ের ছাপের ছবি চেয়েছিলেন তখন তাকে 2টি ছবি পাঠানো হয়েছিল। দ্বিতীয় ছবিতে পরিষ্কার দেখা যায় যে এটি ভালুকের পায়ের ছাপ, কিন্তু দ্বিতীয় ছবিটি ভাইরাল হয়নি। শুধুমাত্র প্রথম ছবিটি খবরের কাগজে ছাপা হয়েছিল, মিডিয়ায় ছড়ানো হয়েছিল। 1939 সালে জার্মানির নাৎসি পার্টি দ্বারা পরিচালিত সিক্রেট মিশনে তিব্বতে আসা আর্নস্ট শেফারও একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ইয়েতির অস্তিত্ব নেই। তিব্বতে যখন স্থানীয় লোকেরা তাকে একটি পাহাড় দেখিয়ে বলে যে ওই পাহাড়ের ওপরে একটি ইয়েতি থাকে, তখন তিনি নিজের বন্দুক নিয়ে পাহাড়ের ওপরে যান এবং সেই কথিত ইয়েতিকে গুলি করে মেরে ফেলেন। আর্নস্ট শেফারের মতে যাকে স্থানীয় লোকেরা ইয়েতি বলছিল সেটি আসলে একটি তিব্বতী ভালুক ছিল। মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মানব এডমন্ড হিলারিও কয়েক মাস ধরে ইয়েতির খোঁজ করার পর একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ইয়েতির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন যে ইয়েতি শুধুমাত্র একটি মিথ যা মানুষের কুসংস্কার থেকে জন্ম নিয়েছে। Most of the phenomena we've seen have been produced by animals with which we're already familiar, and that the existence of some strange new creature is extremely unlikely. ইয়েতি নিয়ে সাম্প্রতিক কিছু গবেষণাও করা হয়েছে, যেমন 2014 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ব্রায়ান সাইক্স নামের একজন জিনতত্ত্ববিদ হিমালয়ের বিভিন্ন এলাকা থেকে আসা 30টির বেশি চুলের নমুনার ডিএনএ টেস্ট করেন। এই সবকটিকেই ইয়েতির বলে দাবি করা হচ্ছিল, কিন্তু ডিএনএ টেস্টের ফলাফলে সব নমুনাই ঘোড়া বা ভালুকের মতো প্রাণীর বলে প্রমাণিত হয়। 2017 সালে নিউ ইয়র্কের একটি ইউনিভার্সিটিতে এমনই আরেকটি গবেষণা করা হয়েছিল যা আবারও একই সিদ্ধান্তে পৌঁছায়। 9টির বেশি ইয়েতির কথিত নমুনার ডিএনএ বিশ্লেষণ করা হয়, যাতে শুধু চুল নয়, হাড় এবং দাঁতও ছিল। এতে দেখা যায় যে সব নমুনাই এশিয়ান ব্ল্যাক বিয়ার, হিমালয়ান ব্রাউন বিয়ার বা তিব্বতী ব্রাউন বিয়ারের। আজকের দিনে এই রহস্যের আসল রূপ একদম পরিষ্কার। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইয়েতি কোনো অজানা বানর, মানব বা তুষার দানব নয়। এই মিথের পেছনে লুকিয়ে থাকা আসল প্রাণীটি সম্ভবত হিমালয়ের বিরল প্রজাতির ভালুক। কিন্তু সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে ইয়েতি মোটেও মিথ্যা নয়। দুর্গম পাহাড়ে প্রকৃতির যে রুদ্ররোষ এবং অজানা বিপদ লুকিয়ে থাকে, ইয়েতি মূলত সেই ভয়েরই একটি রূপক। বিজ্ঞানের আলোয় ইয়েতির রহস্য হয়তো আজ উন্মোচিত, কিন্তু হিমালয়ের বরফে ঢাকা উপত্যকায় শেরপাদের আড্ডায় ইয়েতি বেঁচে থাকবে চিরকাল। আপনার মতামত জানান নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন।